প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন। যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে ভিন্ন মাত্রায় কথা বলবো বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে, আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। চলুন আলোচনার শুরুতে তাদের সাথে পরিচয় করে দিই। রয়েছেন জনাব মহিউদ্দিন খান মোহন, সিনিয়র সাংবাদিক, এবং রয়েছেন জনাব জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। দর্শক, আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন সে প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। শুরু করতে চাই জয়নাল আবেদিন শিশির আপনাকে দিয়েই, যে আজকে আমরা শিরোনাম রেখেছি বাংলাদেশ ভারত সম্পর্ক। আমরা দেখেছি যে বাংলাদেশ ভারত সম্পর্ক মানে এক ধরনের তোড়ানির মধ্যে ছিল। এক ধরনের এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর এই সম্পর্ক তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আমরা সেই আলোচনার প্রেক্ষাপটে আজকে দেখলাম যে ভারতের যে হাই কমিশনার তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, দীনেশ ত্রিবেদী, এবং সেখানে গো ফরওয়ার্ড তারা বলেছে, লুকিং গো ফরওয়ার্ড, এবং এটি সামনের দিকে সম্পর্ক আরও বেশি গভীরতা পাবে এবং দুদেশের মানুষের যে স্বার্থ সেটি নিয়ে এগিয়ে যাবে, এবং সেটি দুই দেশের জন্য একটা কল্যাণকামী একটা অবস্থার দিকে যাবে বলেই ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা দেখেছি যে খুব বেশি আলোচনা এটা আসেনি যে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে সেখানে শেখ হাসিনার যে প্রত্যাবর্তন, শেখ হাসিনাকে যে ফেরত দেয়া সহ অন্যান্য প্রসঙ্গগুলো হয়তো আলোচনা হয়েছে। এর মাঝেও তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে যে সেপ্টেম্বরে, যে সামনে সেপ্টেম্বরে সেখানে ব্রিক্স সম্মেলনে, আউটরিচ সম্মেলনে তিনি যাবেন। তো আপনারা কি মনে করেন যে বাংলাদেশ ভারত সম্পর্কের যে বরফ এতদিন আমরা দেখেছিলাম সেই বরফ কি গলতে শুরু করেছে? এটিতে আসলে মানে কোন দিকে যাচ্ছে সম্পর্কটা? আরেকটা হচ্ছে যে 5ই আগস্ট দিল্লিতে বসে শেখ হাসিনা বক্তব্য দিলেন, এবং এখানে আমরা দেখলাম যে বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। ঠিক 5 দিনের মাথায় আবার ভারতের সাথে আমরা এই ধরনের একটা সম্পর্ক স্থাপনের একটা নজির দেখছি। এটি কি মানে অম্লমধুর সম্পর্কের জায়গা বলবো না কি, কীভাবে দেখছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচককে এবং আপনাদের সকল দর্শক শ্রোতাকে। দেখেন, 5 আগস্ট দিয়ে আমি আগে শুরু করি। 5 আগস্টে ভারত শেখ হাসিনাকে দিয়ে, একজন খুনিকে দিয়ে একটি মানে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করেছে। আমরা মনে করি এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের যে বর্তমান গভর্নমেন্ট আছে, বিরোধী দল আছে, সবাইকে একটু চাপে রাখার জন্য শেখ হাসিনাকে জাস্ট একটা টুলস হিসেবে ব্যবহার করছে। বা আপনি বলতে পারেন যে তাকে মানে বলির পাঠা হিসেবে ব্যবহার করতেছে। কারণ এটা সবাই জানে যে বাংলাদেশে ইন্ডিয়ার যে 70 বছর যে সমস্ত অপকর্ম ছিল, 47 থেকে 71, তারপরে গত 17 বছর, এই সব কিছু 5 আগস্টের মধ্য দিয়ে মানে মোটামুটি একদম চুরমাচুর হয়ে গেছে। এখন তারা কোনো না কোনোভাবে চাচ্ছে খড়কুটা ধরে এখানে কোনোভাবে নতুন করে কোনো এজেন্ট তৈরি করার জন্য। শেখ হাসিনা তো আসলে কোনো, আমি ব্যক্তিগতভাবে মনে করি সে কোনো বাংলাদেশের নাগরিক না। সে যতটুকু না নাগরিক, সে নিজেকে মনে করে একজন ভারতের কর্মকর্তা। ঠিক আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা নিজেদেরকে এখানে ইন্ডিয়ান কর্মকর্তা এবং চাকরিজীবী মনে করে। তারা বাংলাদেশকে ওন করে না, তারা অখণ্ড ভারতে বিশ্বাস করে, তারা এই মানচিত্র বিশ্বাস করে না, এই সার্বভৌমত্ব বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে 47-এর আজাদি ভুল ছিল, 71টা সঠিক ছিল, 24টা আবার ভুল ছিল। তারা ঠিক এরকম বিশ্বাস করে। তো তাদের সাথে এদেশের মানুষের অনেক ফারাক রয়েছে। ভারত যে জিনিসটা করেছে গত 17 বছর, উলঙ্গভাবে এদেশে সার্বভৌমত্বকে অস্বীকার করেছে। বাংলাদেশের জনগণ এখন এই জিনিসটা যে মানে আপনার বলতে পারেন উপযুক্ত যে ব্যবহারটা তো ভারতের সাথে করেছে, এটা 5 আগস্টের মধ্যে তাদেরকে জানিয়ে দিয়েছে। তাদের এত সৈন্য, তাদের এত এজেন্ট কোনো কিছুই কাজে আসে নাই। শেখ হাসিনা তো ইন্ডিয়াকে ডাকছে যে এখানে সামরিক অপারেশন চালান, ইন্ডিয়ান সৈন্য ঢোকান, গণমাধ্যমে এসেছে, আপনারা নিউজ করেছেন। ইন্ডিয়া তো সাহস করে না এখানে সৈন্য ঢোকানোর জন্য। বরং 2014 সালে যখন সাতক্ষীরায় বিএনপি জামাতের উপরে যে অপারেশন চালায়, তখন ইন্ডিয়ান সৈন্য দিয়ে কিন্তু সে চালাইছে। আপনাদের গণমাধ্যমে বিভিন্ন রিপোর্ট আসতেছে। তো এখন তারা কি করতে চাচ্ছে? এখন চাচ্ছে কোনোভাবে বাংলাদেশের যতগুলো দেশপ্রেমিক দল রয়েছে, কোনোভাবে যদি এগুলোকে ইন্ডিয়ান মুখী করা যায়, আবার যদি এখানে একটা মুজিব তৈরি করা যায়, এখানে এরশাদ তৈরি করা যায়, একটা হাসিনা তৈরি করা যায়, এই বড় বড় কর্মকর্তাগুলো যদি আরেকটা নতুন করে তৈরি করা যায়, তারা চেষ্টা করে। কাকে ধরে এখানে একটা হাসিনা মুজিব? তারা এখন আমি এখন মুজিব নাই এখানে। আমি মনে করি যে এখানে মোটা থেকে তারা তারেক রহমানকে বিভ্রান্ত করতে চাচ্ছে। কারণ ইন্ডিয়ান যে বর্তমান গভর্নমেন্ট, সেটা একটা নিবিড় গভর্নমেন্ট। নরেন্দ্র মোদী তার জনপ্রিয়তা ধস নেমেছে বিভিন্ন ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে। সামনে ব্রিক্স সম্মেলন ইন্ডিয়ায়। এখন সে
দেখাতে চাচ্ছে যে প্রতিবেশী দেশগুলো তার কথা শুনছে, তারেক রহমানে গেলে তার একটু ইমেজ বাড়ে। তারেক রহমান ইন্ডিয়া সফরে না গিয়ে চায়না সফরে গেছে, এটা তার অনেক রাজনৈতিকভাবে তার পরাজয় হয়েছে। সে যেটা মানুষকে বুঝাইতো যে আমি তারেক রহমানকে ক্ষমতা নিয়ে আসতেছি, দেখো নির্বাচনের পরে সে বুঝাইছে যে আমাদের সমর্থন ছিল বিএনপি ক্ষমতায় আসার জন্য, 11 দলীয় জোট ক্ষমতা আমরা আসতে দিই নাই, তারেক রহমান আসছে। সে তারেক রহমান তার দেশে না গিয়ে চলে গেল চায়না সফরে, এখন তার ইমেজটা আরও ডাউন হয়েছে। এখন সে চিন্তা করে যে তারেক রহমানকে যত তাড়াতাড়ি নেওয়া যায় তার একটু ইমেজটা কোনোভাবে মানে বাড়ে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইন্ডিয়ার জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো বিরোধ নাই, বরং ইন্ডিয়া যে এখানে দিল্লি কেন্দ্রিক যে শয়তানদের বসবাস, যারা প্রতিবেশী ঢাকাকে অ্যাটাক করে, করাচিকে করে, নেপাল করে, কাঠমান্ডুতে করে, শ্রীলঙ্কায় করে, মানে এই যে মালদ্বীপ সরকার প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু তারা কিন্তু প্রতিবেশী ঘরে আগুন দেয়। এই যে শয়তান, এই শয়তানদের ব্যাপারে আমাদের অবস্থান। ধন্যবাদ জনাব শিশির। যে জনগণের সাথে জনগণের সম্পর্ক আছে, কিন্তু জনগণের সাথে জনগণের সম্পর্ক তো আসলে একটা ফর্মের মধ্যে হয়, সরকার টু সরকারের মধ্য দিয়ে সেই সম্পর্ক স্থাপিত হয়। প্রাথমিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মহিউদ্দিন খান মোহন, যেটি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে এই যে সম্পর্ক স্থাপনের চেষ্টা চলছে ভারতের পক্ষ থেকে, ভারত তার আসলে তার হারানো ইমেজটাকে পুনরুদ্ধার করতে চাইছে। এই কারণে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তারেক রহমানকে আবার যদি বেশি ভারতের সাথে ঝুঁকে পড়েন, তারা এখানে আরেক ধরনের হাসিনা বা মুজিব তৈরি হতে পারে, মানে ভারতের কি বলা যায়, নতজানু এক ধরনের সরকার বা। ধন্যবাদ। আমার তো অভিজ্ঞতা অত্যন্ত কম, প্রজ্ঞাত নাই বললেই চলে। আমি যেটুকু বুঝি আর কি, দুইটা প্রতিবেশী হোক বা নিকট প্রতিবেশী হোক বা দূরবর্তী হোক, রাষ্ট্রের মধ্যে সম্পর্কটা হয় সরকারি প্রথম। বলা হয় জনগণের মধ্যে বন্ধুত্ব, ওটা জনগণ টু জনগণ কোনো বন্ধুত্ব হয় না, হয় সরকারের সাথেই, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক। সেই হিসাবে নিকট প্রতিবেশী হিসাবে ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা সম্পর্ক দীর্ঘদিনের পুরনো, কখনো বৈরিতায় ছিল, কখনো সেই সম্পর্ক ওই হিমাঙ্কের নিচে চলে গেছে বা হিমাঙ্কের কাছাকাছি গেছে সেই সম্পর্কের পারদ, আবার কখনো উষ্ণ হতে হতে একেবারে 180 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত গেছে। তো এখানে প্রত্যেকটা রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের যারা সরকারে থাকবে, তারা তাদের দেশের স্বার্থ দেখবে সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে। ভারত আমাদের সাথে যেই ধরনের আচরণ করবে, আমরা তাদের সাথে ঠিক সেই ধরনের আচরণই করব। বাংলাদেশের একটা ঐতিহ্য হলো, বাংলাদেশ কখনো কারোর সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করে না। এবং বিএনপি যেই দলটা এখন ক্ষমতায়, তাদের স্ট্র্যাটেজিতেই হলো যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে পৃথিবীর কোনো শক্তির সাথে আপোষ করব না, কোনো স্বার্থের বিনিময়েই না, এটা করবে না বিএনপি। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, তার মানে ফরেন পলিসিটা ছিল কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, তবে সমমর্যাদার ভিত্তিতে। বিএনপি নিশ্চয়ই তাদের প্রতিষ্ঠাতা যে নেতা, তাকে ফলো করবেন, অবশ্যই ফলো করবে বিএনপি। তারেক রহমানও নিশ্চয়ই তার পিতা, তার মা কিভাবে ভারতের সাথে সম্পর্ককে ডিফাইন করেছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ করেছেন, সেই হিসাবে নিশ্চয়ই তার ফরেন পলিসি নির্ধারণ করবেন। তারপরে তার তো ফরেন অ্যাডভাইজাররা আছেন, তারাও সিদ্ধান্ত নেবেন অতীতের প্রেক্ষাপটে, অতীতে কেমন ছিল। কিন্তু জিয়াউর রহমানের সময় যে বিশ্ব পরিমণ্ডল বা সেই সময় এখনকার সময়ের মধ্যে তো পার্থক্য আছে, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারে কিনা। পার্থক্যটা কি, এখন এআই আসছে, পার্থক্যটা এআই, কিন্তু ফরেন পলিসির ব্যাপারে কি পার্থক্য হতে পারে? হ্যাঁ, আপনার জিও পলিটিক্সে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু ভারত বাংলাদেশের যে সম্পর্ক, ভারত বাংলাদেশের যে রাজনীতি, গ্লোবাল পলিটিক্স বলে ধরেন বা রিজিওনাল পলিটিক্সও ধরেন, সেখানে কতটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশের সাথে প্রায় 4000 কিলোমিটারের যে সীমান্ত, ল্যান্ড বর্ডার, এটা তো পরিবর্তন হয় নাই। এবং দুই দেশের মানুষের মানসিকতাও চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় না।
যেটুকু চেঞ্জ হয় সেটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে। ইন্ডিয়ান পিপলরা তাদের রাষ্ট্রের ক্ষমতায় কাকে বসাবে সেটা একটা সিদ্ধান্ত নয়, পরিবর্তন হয় এক এক সময়, কখনো কংগ্রেস, কখনো বিজেপি। আর বাংলাদেশে কখনো আওয়ামী লীগ আসছে, কখনো বিএনপি আসছে, এখন আবার বিএনপি আসছে। এটি তো পাবলিকের চিন্তা ভাবনার পরিবর্তন। না, কিন্তু 24শে আগস্টের পর থেকে 24 আগস্ট না, আগস্ট 24। হ্যাঁ, আগস্ট 24-এর সেই সময় থেকে পর থেকে যে আমাদের এই অঞ্চলে মানুষের মধ্যে এক ধরনের মানে ভারতের যে বিরোধিতা বা ভারত বিরোধী মানসিকতা তো এটা তৈরি হয়েছে, বা সেটা একটা এটা কি আজকের এটা কি আজকের যেই স্বাধীনতা যুদ্ধে ভারত সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বাংলাদেশে, আপনি খেয়াল করবেন, এটা ভারতের কৃতকর্মের অর্জন এবং দুর্ভাগ্য বলতে পারেন। তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, আশ্রয় দিয়ে, অস্ত্র দিয়ে, খাদ্য দিয়ে 1 কোটি লোকের শরণার্থী। কিন্তু স্বাধীনতার পর একটা বছর যেতে না যেতেই বাংলাদেশের মানুষ ভারতের উপরে বিলা হয়ে গেল, সোজা বাংলা বলে না, আমি শুনতে পারি না কেন। ওই সময় ভারত যেভাবে স্বাধীনতার পরপর 1971 সালে ষড়যন্ত্রের পরপর ভারতীয় সৈন্যরা এখান থেকে অনেক জিনিস পাচার করেছিল, এটা সত্য কথা। মেজর জলিল প্রতিবাদ করেছিলেন, সেই জন্য তাকে জেলে যেতে হয়েছে। তো এই যে ভারতের যে একটা আগ্রাসী মনোভাব, বিগ ব্রাদার সুলভ মনোভাব, এই জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রতি বৈরী হয়েছে। প্রথম দিকে কিন্তু ইন্ডিয়াকে সবাই ভালোবাসতো, ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক হয়ে গিয়েছিল। কিন্তু 72 সালটা পেয়ার হয় 73 সালে যখন অবাধে বাংলাদেশ থেকে চাল পাচার হতে থাকলো, খাদ্যদ্রব্য পাচার হতে থাকলো, রিলিফের কম্বল পাচার হতে থাকলো, এবং তার পরিপ্রেক্ষিতে 74 সালে যে দুর্ভিক্ষটা হলো বাংলাদেশে, খাদ্যশস্যের টান পড়লো, এরপর থেকেই মানুষ ইন্ডিয়ার উপরে অসন্তুষ্ট হয়ে পড়লো যে না, এরা আমাদের আসলে প্রকৃত বন্ধু না, স্বার্থপর বন্ধু। আমি ইন্ডিয়াকে বাংলাদেশের ব্যাপারে স্বার্থপর বন্ধু হিসেবে সবসময় আখ্যায়িত করি, স্বার্থপর বন্ধু। যে বন্ধু আপনি আর আমি হাঁটে যাচ্ছি, আমি মনে করি স্বার্থপর বন্ধু, সুযোগ পেলে আপনাকে সড়ক থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেব। আমরা বর্তমান কনটেক্সটে আসতে চাই। এখন আমি বলি, এখন হলো কি, মানে যে প্রশ্নটি রেখেছিলাম যে রাজনীতির একটা বিতর্ক আছে, যেটি জনাব শিশু ভাই বললেন যে ভারত কোনোভাবে চেষ্টা করছে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক তৈরি করা, এবং সেটি ভারত তার ইমেজকে পুনরুদ্ধার করতে চায়, এবং বাংলাদেশকে ভারত যেভাবে চাইছে সেভাবে সাড়া দেওয়া উচিত নয়। যেটা হচ্ছে যে আরেক ধরনের এখানে মুজিব বা আরেকজনের হাসিনা যদি তৈরি হয়, তাহলে তো একই ধরনের হবে। মুজিবের কথাটা উচ্চারণ করার সময় বোধহয় আমি নিজে অন্তত একটু শ্রদ্ধা ভরে উচ্চারণ করব, কারণ আরেকজন মুজিব ইন্ডিয়া বানাইতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ইন্ডিয়া তৈরি করে নাই? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তৈরি করেছে তৎকালীন পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ। আমি বলি, প্লিজ ভাই, আপনি আমার বা হাত দিয়েন না, ডান হাত দিয়েন। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি হয়েছেন এদেশের মানুষের দ্বারা, এদেশের মানুষের সমর্থনে। ইন্ডিয়া এই সাথে তৈরি করে না, বরং স্বাধীনতার পর ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম কথা বলেছিলেন শেখ মুজিবুর রহমান। আপনাকে জানতে হবে, 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এজ এ প্রাইম মিনিস্টার বাংলাদেশের যখন প্রথম সফরে গেলেন ইন্ডিয়ায়, তখন শেখ সাহেবের প্রথম কথাই ছিল, আপনার সৈন্য কবে আনবেন বাংলাদেশ থেকে? ইন্দিরার জবাব ছিল, আপ জব চাহিয়ে, আপনি যখন চাইবেন তখনই নিয়ে আসবো। যেই দেশটা, যেই রাষ্ট্রটা, যেই প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সহযোগিতা করলো, তার চোখে চোখ রেখে বলা যে আপনার সৈন্য কবে আনবেন সেটা আগে বলেন, এটা একটা সাহসের ব্যাপার। সুতরাং ইন্ডিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তৈরি করে নাই। হ্যাঁ, হাসিনাও তৈরি হয়েছে আওয়ামী লীগের দ্বারা। ইন্ডিয়া তার উপরে ভর করে আমাদের দেশের মানে অনেক ক্ষতি সাধন করেছে, তাদের স্বার্থ আদায় করেছে। ইন্ডিয়া এই দেশে কোনো তৈরি করবে আমরা এটা বিশ্বাস করি না, পারে না করতে। জনাব শিশির, যে আসলে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক হতে যাচ্ছে, আমরা এই সমালোচনাটা দেখছি যে এই সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ সরকার আবার নতজানি এক ধরনের পররাষ্ট্রনীতির দিকে ঝুঁকে পড়ে কিনা,
মানে আমরা তারেক রহমানকে প্রশংসিত করেছি যে তিনি ইন্ডিয়া না গিয়ে চীনে গিয়েছেন, সেখানে আমরা প্রশংসা করেছি, কিন্তু সামনে যদি উনি ইন্ডিয়া যান সেটা কি স্বাভাবিক সম্পর্ক হিসেবে আপনারা দেখবেন, নাকি এটা স্বাভাবিক সম্পর্কে ব্যত্যয় বা আমাদের মানে জন আকাঙ্ক্ষার বিপরীত একটা অবস্থা? দেখেন, এখানে আমাদের এই জায়গায় একটা কথা বারবার চাউর করা হয় যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী। তো এই কথাটা সঠিক, কিন্তু যারা এই কথাগুলো বলে তারা, আমরা বিশেষ করে তাদের টোন বা বিগত কর্মকাণ্ড, রাজনৈতিক ইতিহাস বা তাদের যদি লিটারেচার দেখি তারা মূলত ভারতপন্থী, কেউ কেউ এদেরকে ভারতের দালালও বলে। কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্ডিয়া যেমন আমাদের প্রতিবেশী, ইন্ডিয়া মানে ইন্ডিয়ারও কিন্তু মানে আমরা ইন্ডিয়ার প্রতিবেশী, ইন্ডিয়ার প্রতিবেশী চায়না আছে, ইন্ডিয়ার প্রতিবেশী পাকিস্তান আছে, ভুটান আছে, নেপাল আছে, সবাই আছে। আমি যদি দুটা দেশটাকে ধরি, এখানে চায়না এবং পাকিস্তানের সাথে সে তো প্রতিবেশী, কী ধরনের আচরণ করে আর আমার সাথে কী ধরনের আচরণ করে, তাহলে তো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আমরা তো তাকে বলি নাই যে আমরা প্রতিবেশী পরিবর্তন করতে চাই বা সেও করতে চায়, কিন্তু সে যদি নিজেকে প্রতিবেশী না ভাবে, সে যদি এখানে মনে করে যে আমি হচ্ছে এখানে লর্ড বা আমি এটা আমার করদ রাজ্য ভাবি, তাহলে তো সমস্যা। সে কিন্তু চায়নার ক্ষেত্রে সেটা ভাবে না, পাকিস্তানের ক্ষেত্রে সেটা ভাবে না, ভাবে শুধু বাংলাদেশের ক্ষেত্রে বা আশেপাশে আর ছোটো দেশগুলোর ক্ষেত্রে। নেপাল ভুটানের ক্ষেত্রে তো ভাবে না, যদি তারা মুসলিম হইতো হয়তো তাদের উপর আরও বেশি আগ্রাসন করতো, যেটা আমরা দেখি। এখন এই প্রতিবেশীর ভাবনাটা আসলে ইন্ডিয়ারে থাকা উচিত, যে আমার সকল প্রতিবেশী সমান, তাহলে আমি তাকে মর্যাদার সাথে দেখব। যে দুর্বল তাকে আমি নিপীড়ন করব, অপারেশন করব, তার অর্থনীতি, সমাজনীতি সব কিছু আমি করায়ত্ত করব, এটা তো হইতে পারে না। আপনি যেটা বললেন যে তারেক রহমান সাহেব ইন্ডিয়া সফরে যাওয়া উচিত কি উচিত না, দেখেন এটা ইন্ডিয়া স্পষ্ট করেছে যে শেখ হাসিনার মতো একজন খুনিকে তারা মানে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে দেওয়ার মধ্য দিয়ে তারেক রহমান ওই দেশে যাওয়া উচিত কি উচিত না, তারাই নিজেরাই এটা স্পষ্ট করেছে। এখন তারেক রহমান সাহেব তার ব্যক্তিগত আত্মমর্যাদা, তার সরকারের আত্মমর্যাদা, এই দেশের মানুষের মানে আত্মমর্যাদার কথা চিন্তা করে উনি সিদ্ধান্ত নেবেন যে দেশের মানুষের পালস কোন দিকে, বা বিএনপির তৃণমূল থেকে টপ টাই পর্যন্ত পালস কোন দিকে, বা ওনার ব্যক্তিগত ইমেজটা কি বাড়বে না কমবে। আপনার কি মনে হয় দেশের মানুষের পালস কোন দিকে? আমার কাছে মনে হয় এটা দেশের মানুষও বুঝিয়ে দিয়েছে যে সরকার শেখ হাসিনার যে প্রেস কনফারেন্স পরে যে বিবৃতি দিয়েছে, সরকারি দল, বিরোধী দল এবং অরাজনৈতিক ব্যক্তিরাও যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে, তার মানে সরকারকে মানুষ বুঝিয়ে দিয়েছে কোনটা করা দরকার, সরকার এই কাছে সমর্থন দিয়েছে। এখন তারেক রহমান সাহেবকে ইন্ডিয়া নেওয়ার জন্য একবার রয়্যাল চিফ বাংলাদেশে নিয়ে আসে, ত্রিবেদী আসে, অমুক দেশের অ্যাম্বাসেডরে পাঠায়, পশ্চিমা দেশের সাদা চামড়ার অনেক অ্যাম্বাসেডরে পাঠায়। তো আমার কথা হচ্ছে আপনাদের আচরণ ঠিক হলে তো দেশের মানুষ, দেশের প্রধানমন্ত্রী আপনাদের দেশে সফর করতে কোনো বাধা নাই, কিন্তু আপনাদের প্রতি তো আসলে কোনো দলের বা কোনো সরকারের কনফিডেন্স পাচ্ছে না, যারা মূলত বাংলাদেশপন্থী রাজনীতিটা করে। এবং তারেক রহমান যদি ইন্ডিয়া যায়, যার পরে যদি তার রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়, তার তৃণমূল যদি ভেঙে পড়ে, জনগণ যদি তার থেকে মুখ ফিরায় নেয়, ক্ষতিটা কিন্তু তারেক রহমানের বেশি হবে। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তো আছে, আমাদের গঙ্গা চুক্তির আমাদের সমস্যা, আমি তো সেটাই বলছি, আপনার লাভ করে দেখতে হবে সীমান্ত হত্যা বন্ধ হবে কিনা, এগুলোর সলিউশন কিভাবে হবে। আমি সেটাই বলছিলাম যে আপনার লাভ ক্ষতিটা আপনি আগে অ্যাসেসমেন্ট করতে হবে। দেখেন আপনি যেটা বললেন যে আমাদের সীমান্ত হত্যা, পুশিন, তারপর হচ্ছে এখানে অভিন্ন নদীর পানি বন্টন, এই বিষয়গুলোর সমাধান হবে কিনা, বা নাকি শুধু এখানে তার ফটো সেশন করে তা ইন্ডিয়া তার শুধু ইমেজ বাড়াবে, নরেন্দ্র মোদী ইমেজ বাড়াবে, এগুলো তো স্পষ্ট হওয়া লাগবে। আমি আসলে সফর গিয়ে কী পাবো এটা মানে রোডম্যাপ দিতে হবে, তাহলে বাংলাদেশ সরকারও হয়তো স্পষ্ট করবে যে আমি এই বিষয়গুলোর উদ্দেশ্যে আমি ইন্ডিয়া যাচ্ছি। ভারতের পক্ষ থেকে আগে কি এক ধরনের ঘোষণা আপনার মানে এটা যদি ওরা ডিপ্লোম্যাটিক চ্যানেলও যদি জানায়, তো বাংলাদেশ সরকার তো জনগণকে জানালে নিঃসন্দেহে সরকারের জনপ্রিয়তা বাড়বে। জি ধন্যবাদ। একটু ছোট করে আমরা একটু চেক করতে চাই, ডান হাত বাম হাত যেভাবেই বলেন না কেন একটু ঢুকাতেই হবে, কথা বলতে হবে। মহেন্দ্র ভাই মোহন, যে পালস, জনগণের পালস যদি তারেক রহমান বুঝে থাকেন তাহলে তিনি ইন্ডিয়া সফরে যাবেন না, এমনই বলবার চেষ্টা করছেন জয়নাল আবেদিন শিশির। ধন্যবাদ। ঘটনাটাকে বুঝতে হবে, তারেক রহমান কিন্তু রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন না ইন্ডিয়ায়, সরকারি সফরেও না, উনি যাচ্ছেন একটা আঞ্চলিক সংস্থার সম্মেলনে, দাওয়াত পেয়েছেন, যাবেন কিনা জানি না, হয়তো সাইডলাইনে কথা হতে বা সুযোগ থাকতে পারে। সাইডলাইনে আপনার বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেলে আপনার পাশের লোক যে খাচ্ছে তার সাথে কথা বলেন না, সেটাও সিগনিফিকেন্ট ভাই আপনি কিছু ছেলের পক্ষ না মেয়ের পক্ষ, আপনি বলেন মেয়ের পক্ষ, দেখা গেল একটা বাচ্চার মুসলমানি দিয়ে গেছেন, ওরকম তো হয় অনেক সময়।
তো উনি যাবেন আর কি, মানে দাওয়াত পেয়েছেন একটা আঞ্চলিক সংস্থার সম্মেলনে। যদি উনি সেটা আমরা যান, জানি, হ্যাঁ। যদি এখানে না যান তাহলে কী রেজাল্ট হবে? মনে করেন তারেক সাহেব গেলেন না, যে ইন্ডিয়া ওখানে যাবেন না, উনি সিদ্ধান্ত দিয়ে দিলেন, আমাদের কি লাভ হবে? একটা উদাহরণ দিতে চাই। জনগণ খুশি হবেন যে না ইন্ডিয়া- আপনি রাখেন ভাই, জনগণকে আপনি পরে খুশি করেন। একটা উদাহরণ এই একটা বিশ্বকাপ গেল না, টি-20 বিশ্বকাপ উদয়, ইন্ডিয়ার আমরা যাই নাই খেলতে, ইন্ডিয়ার যে আমরা খেলবো না, ফিক্সচার চেঞ্জ করতে বলা হইলো ফিফা আইসিসিকে, তারা করলেন না, না সম্ভব না, হোটেল রিজার্ভেশন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, চেঞ্জ করা হবে না, খেলতে হবে, ওখানে যে কটা ভেন্যু পড়বে খেলতে হবে, বাকিগুলো অন্য জায়গায় খেলবো, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে গেল না। এটা নটোরিয়াস লোক হইল ডক্টর আসিফ নজরুল, এই লোকটার জন্য বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়লো, আমরা খেলতে পারলাম না। না, কিন্তু এটা সমর্থক কিন্তু অনেক আছে। আমি রাখেন, আপনি তো সমর্থন করছেন না। আমি কিন্তু সমর্থন করি। দেশপ্রেমিক অনেকে আছে আমার যারা কথা এটা হলো, সমর্থন করছেন। আমার কথা শুনেন, ইরান আর আমেরিকার যুদ্ধ চলছিল না এই গত বিশ্বকাপ ফুটবলে, ইরান যায় নাই আমেরিকা খেলতে। ইরান এখন- ইরান হয়তো আমাদের মতো দেশপ্রেমিক হলে যেহেতু এখন হলো কি, যেমন আমরা তো বাদ পড়লাম বিশ্বকাপ থেকে, তাহলে এটাকে ব্রিক না বিমস্টেক একটা ব্রিক্স সম্মেলন। হ্যাঁ সম্মেলন, এখানে আমরা যদি না যাই, আমরা যদি পার্টিসিপেট না করি, তাহলে সংস্থাটার কাছ থেকে আমাদের যেটুকু মানে বেনিফিট পাওয়ার কথা বঞ্চিত হব, আমরা বঞ্চিত হব। এবং টোটালি ওটা নরেন্দ্র মোদীর ইমেজ ক্ষুণ্ণ হতে পারে কিনা, যে প্রতিবেশী দেশ নরেন্দ্র থেকে- মোদীর ইমেজ প্রতিবেশী নিয়ে দেশ তো থেকে ভাবি আসলো না। না। নরেন্দ্র মোদীকে বলা হয়তো গুজরাটের কসাই, এই লোকটাকে যে আমরা আগাগোড়াই অপছন্দ করি, আমরা অপছন্দ করলে কি হবো, ইন্ডিয়ান লোকটাকে তাকে ললিপপ মনে করে চাটে, আমি ওকে অপছন্দ করে কী লাভ? আমি যে তাকে অপছন্দ করবো আমার কী লাভ? ওটা জাহান্নামে যাক, ওটা অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার। নরেন্দ্র মোদীর ইমেজ বাড়লো কি কমলো এটা আমার দেখার ব্যাপার না। আমি দেখবো আমার ইন্টারেস্ট, আমার ন্যাশনাল ইন্টারেস্ট, আমার স্টেটের ইন্টারেস্ট, যে এখন যদি আমরা না যাই তাহলে ক্ষতি কম বেশি জানি না কীরকম ক্ষতি হবে, আমাদেরই বরং ইমেজ পূর্ণ হবে যে বাংলাদেশ একটা আঞ্চলিক সংস্থার সম্মেলনে আসা কেন, জি। ভারতের সাথে বৈরী সম্পর্কের জন্য। শিশির ভাই। এই জন্য আমি মনে করি সব কিছু পজিটিভ থিঙ্কিং দিয়া কূটনীতি পরিচালনা করতে হয়। শিশির ভাই, মানে বাংলাদেশ যদি না যায়, তারেক রহমান যদি না যান, তাহলে আমাদেরই একভাবে ইমেজ ক্ষুণ্ণ হবে বা আমাদের স্বার্থ বিপরীত একটা সিদ্ধান্ত হবে। না, আমি তো আগে বলেছি যে সরকার সিদ্ধান্ত নেবে সে কি অ্যাচিভ করবে মানে ওই সফরে গেলে, আর গেলে কি তার লস হয়। এখন তো এটা তো আর অপোজিশন আমরা ঠিক করে দিব না, বরং তারেক রহমান সাহেব যদি বাংলাদেশের স্বার্থে কিছু করে, অপোজিশন তার প্রতি অখণ্ড সমর্থন দেবে, এবং এটা অপোজিশন অলরেডি দিয়ে আসছে, এবং আমরা যৌক্তিক যে কোনো বিষয়ে ওনাকে সমর্থন দিই। তখন আমরা তারেক রহমানকে বিএনপি তারেক রহমান মনে করি না, আমরা মনে করি সে আমাদের দেশের প্রতিনিধিত্ব করে, সে আমার লোক, যখন সে বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তো এখন এটা তো সরকার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নেওয়ার পরে মানে জনগণ তাকে সে মানে যদি সে ভালো করে আসে বাহবা দিবে, যদি সিদ্ধান্ত জনগণের মন মতো না হয়, জনগণ তাকে সেভাবে রেসপন্স করবে। এটা তো আসলে আমাদের ব্যক্তিগত চিন্তা না। দ্বিতীয়ত হচ্ছে সরকারের ভিতর থেকেও তো কিছু স্বস্তি অস্বস্তির ব্যাপার স্যাপার আছে। সরকার ভিতর থেকে আমরা যতটুকু জানি সরকার নিজেই কমফোর্ট না, তারেক রহমান সাহেব তার আশেপাশের লোকজনের কমফোর্ট। কি কারণে কনফার্ম না সেটা কি এটা আসলে শেখ হাসিনা মন বেড়া জানতে পারে, বা মন বেড়া দিল্লিতে শেখ হাসিনা আছেন বলেই আমার কাছে যেটা মনে হয় যে ভারত আসলে ওনাকে মন থেকে চাচ্ছে না, চাচ্ছে তাদের স্বার্থে। ওইটা হয়তো সরকার বুঝতে পারছে, বা তারেক রহমান সাহেব বুঝতে পারছে যে এটা যে একটা আন্তরিকতা, ওইভাবে চাচ্ছে না। কোনো না কোনোভাবে তাদেরকে মানে বিএনপিকে বা বাংলাদেশের যে সরকার প্রধানদেরকে একটা ট্র্যাপে ফেলানোর যে তাদের যে আন্তরিকতা কেন নাই বলছেন? চালক নীতি যেটা তারেক রহমান যখন ক্ষমতায় আসলেন তখন প্রথম মোদি রাষ্ট্রপ্রধান হিসেবে ফোন করেছেন তারেক রহমানকে, এবং তাকে তার স্ত্রী এবং তার কন্যাকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করলেন, তার যে শেষকৃত্য অনুষ্ঠানে আমরা দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রী সেখানে আসলেন, স্পিকার এলেন। এই যে বাংলাদেশের প্রতি তো ভারত চাইছে, আর কিভাবে প্রমাণ করতে হবে যে তারা আন্তরিক? আপনাকে যদি আমি একদম শুরু থেকে ধরি, তারেক রহমানের সাহেবের উপরে যে 2007 সালে যে আর্মিরা নিপীড়ন করে, বিএনপির একটা গোষ্ঠী বা বিএনপির কিছু বুদ্ধিজীবীরা এখনও মনে করে ওই আর্মি অফিসারদের মধ্যে ইন্ডিয়ার প্রতি অফিসার ছিল।
ইন্ডিয়াপন্থী অফিসার ছিল, আচ্ছা এবং তারক রহমানের উপরে নিপীড়নটা ইন্ডিয়াপন্থী অফিসাররা বেশি করেছে। এটা বিএনপির ভিতরে একটা গ্রুপের মানে তাদের কথন এটা। দ্বিতীয়ত হচ্ছে খালেদা জিয়াকে যে 2014 সালে ইলেকশনে আসতে দেওয়া হয় না বা একটা পরিস্থিতি তৈরি করলো, সুজাতা সিং এখানে বিএনপিকে মাইনাস করে দিল, এই যে রাজনীতিটা, এটা তো তারেক রহমান কাছ থেকে দেখেছে। বরং আপনি দেখেন 2014 সালে ইলেকশন পরে নরেন্দ্র মোদী কিন্তু দিল্লি থেকে হুঙ্কার দিয়েছিল শেখ হাসিনা, সেটা তো আগে না দিয়েছিল যে আপনি একানা, এই যে ক্ষমতাটা বিএনপিকে এখানে সরাই দেয়া, সেটা আগে 26 ফেব্রুয়ারিতে ইলেকশন হলো, তারপর থেকে তো আমরা একটা ভিন্ন রকম আমি এই জায়গায় আসছি এখন 26-এর পরে বিএনপির একটা গ্রুপ, একটা মানে বলতে পারেন দলের অফিসিয়াল চ্যানেল হতে পারে বা ব্যাক চ্যানেল হতে পারে, তারা ইন্ডিয়াকে কোনোভাবে ম্যানেজ করেছে যে তোমরা যদি এখানে বাংলাদেশের মাইনরিটি যে ভোটটা আছে, এটা যেটা আওয়ামী লীগকে ভোট দিত, এটা যদি আমাদেরকে দাও তাহলে আমরা তোমাদের সাথে খুব ভালো সম্পর্ক করব। তারাও এরকম একটা, বা কেউ কেউ হয়তো 2 লাইন বাড়াইও বলছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিব, বিরোধী দল হিসেবে থাকতে পারবে, আওয়ামী লীগের কিছুই হবে না। তাদের নির্বাচনের সময় দুটুকু করছিল, বিএনপি ভোটের জন্য যা করা দরকার তাই করছে। তখন ইন্ডিয়া হয়তো মনে করেছে বিএনপি এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে। এখন বিএনপি ক্ষমতা আসার পরে বিএনপি চিন্তা করলো যে আমি যদি এখানে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দিই, বা ইন্ডিয়াকে আবার আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যেভাবে ইন্ডিয়াকে এখানে সব কিছু তার হাতে উঠাই দিচ্ছে, এরকম অ্যাক্সেস দিয়ে, তাহলে তো বাংলাদেশের জনগণ আমাকে প্রত্যাখ্যান করবে। সেই জায়গা থেকে বিএনপি অনেক সতর্ক হয়ে গেছে, এই জন্য হয়তো তাদের মধ্যে সম্পর্কের এখানে টানাপোড়েন হচ্ছে। জি ধন্যবাদ। মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে আসতে চাই। যেমন জয়নাল আবেদীন শিশিরটি যেমন বললো যে হয়তো নির্বাচনের সময় এক ধরনের বোঝাপড়া সমঝোতা ভারতের সাথে তারেক রহমানের হয়েছে, দেশে ফেরা নিয়ে এক ধরনের সংকট ছিল, সেটা কেটেছে, তিনি এখন নতুন সরকার গঠন করেছেন, কিন্তু সেই সমঝোতা মোতাবেক তারেক রহমান কাজ করছেন না। ইনক্লুসিভ গণতন্ত্র, আওয়ামী লীগকে রাজনীতি করবার যে একটা সুযোগ সুবিধা, এটা আলোচনায় আছে। তো সেই জায়গা থেকে কি একটা সম্পর্কের একদম ঘাটতি পড়েছে ভারতের সাথে বর্তমান সরকার? আন্দাজে গুলি করতে চাই না আমি, আন্দাজে গুলি করে গুলি নষ্ট, পাখি মরে না। আন্দাজে করার দরকার নাই, কারণ তারেক সাহেবের সাথে মোদির সম্পর্কটা তো প্রতিষ্ঠিত সত্য। 2019-এ যখন মোদি প্রথম প্রধানমন্ত্রী হলো, জয়লাভ করলো, তারেক রহমান কিন্তু লন্ডন থেকে কিন্তু অভিনন্দন জানিয়েছিলেন তাকে। 17 সালে আপনার খেয়াল আছে? 17 না 19 হবে, 17 না 17 সালে জানিয়েছিল। কিন্তু তারেক সাহেব জানিয়েছিলেন অ্যাজ এ ভাইস চেয়ারম্যান অফ বিএনপি, জানান নাই? জানিয়েছিলেন। তারপরে সেভারাল টাইমস তাদের সাথে অমিত শাহর সাথে কথা হয়েছে, অমিত শাহ খোঁজ খবর নিয়েছে, ম্যাডামের অসুস্থতার খোঁজ খবর নিয়েছে, এটা একটা সম্পর্ক থাকে, হ্যাঁ ছিল। তো সেই সম্পর্ক পরে আবার মোদি তার রাজনৈতিক স্বার্থের কারণে ওটা হাসিনার উপরে গিয়া সওয়ার হয়েছিল। এখন যেহেতু মোদিও প্রধানমন্ত্রী, তারেক সাহেবও প্রধানমন্ত্রী, দুইটা দেশের দুইজন, তারা তাদের রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করে এবং তাদের রাজনৈতিক স্বার্থ দেখে সিদ্ধান্ত নেবেন সম্পর্কের ক্ষেত্রে। তবে দূরে সরে থেকে কোনো কিছু আদায় করা যায় না। কিন্তু রাষ্ট্রীয় স্বার্থের উপরে যদি রাজনৈতিক স্বার্থ হয়, বলি সেটি সংকট তৈরি করে কিনা? আমার মনে আছে মেজর হাফিজ অবসরপ্রাপ্ত, যিনি এখন অস্থায়ী রাষ্ট্রপতি, উনি বলেছিলেন একটা ঘটনা আমাকে, আমিও ছিলাম, কয়েকজন ছিলেন, যে উনি তখন পানি সম্পদ মন্ত্রী বাংলাদেশের, বিএনপির লাস্ট গভর্নমেন্ট যেটা ছিল, কলকাতায় গিয়ে দিল্লি গিয়েছিলেন জেআরসি বৈঠকে, জয়েন্ট রিভার্স কমিশন বৈঠকে গিয়েছিলেন। সেখানে ওই আমার ক্লোজগুলো মনে নাই, 2টা ক্লোজ ভারত রাজি হচ্ছিল না। ইচ্ছা করলে মেজর হাফিজ সাহেব কিন্তু ওয়াক আউট করে চলে আসতে পারতেন বাংলাদেশে, উনি আসেন নাই। রাত্র 2:30 পর্যন্ত বাহাস করে ওই 2 ক্লোজ চুক্তিতে ঢুকিয়ে দিয়ে তারপর ওনারা ঘুমোতে গেছেন। হাফিজ ভাই আমাকে নিজে বলেছেন। এখন কূটনীতি কিন্তু একটা সূত্র হলো, আমাকে কাছে যেতে হবে, গিয়ে আপনার সাথে লড়াই করতে হবে, বাকযুদ্ধ করতে হবে, যুক্তিতর্কের যুদ্ধ করতে হবে, তারপর আমি আমারটা আদায় করে আনবো। আপনি ভালো না, আপনি খারাপ, এটা বলে আমি দূরে সরে গেলে আমি কিছুই আদায় করতে পারবো না, আমাকে তো রাষ্ট্রের জন্য আদায় করতে হবে। সেহেতু আমি মনে করি, এখন আমি ক্লিয়ারলি বলছি, এই ব্রিক্স সম্মেলনে তারেক সাহেবের যাওয়া উচিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যাওয়া উচিত।
বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন উনি তাতে- উনি কিন্তু বিএনপিকে রিপ্রেজেন্ট তাতে করবেন না। বাংলাদেশে তার রাজনৈতিক ঝুঁকি আছে কিনা, না, যে কোনো ঝুঁকি তার দেখি না। বিরোধী পক্ষ আমি জামাত কোনো এনসিপি তারা ঝুঁকি দেখি তাদের না। সমালোচনা বা তারেক চাপের মধ্যে রহমানের- চাপের মুখে পড়তে হবে শোনেন, কিনা? তারেক রহমানের সাথে আমি 7 বছর ঘনিষ্ঠভাবে উঠা বসা করেছি, আমি তাকে চিনি। তার ঝুঁকি আছে রাজনৈতিক কিনা? মেধা, প্রজ্ঞা সব সম্পর্কে আমি জানি এবং আমার আস্থা আছে তার উপরে, এবং এদেশের মানুষ তাকে এখনো আস্থায় রেখেছে। এবং এই মুহূর্তে উনি হলেন, তারেক রহমান হলেন সবচাইতে জনপ্রিয় নেতা। সুতরাং উনি ইন্ডিয়ায় একটা সম্মেলনে, একটা আঞ্চলিক সম্মেলনে গেলে ওনার ইমেজ ধস নামবে, নো প্রশ্নই আসে না, ওনার ইমেজ ঠিকই থাকবে। না, মহিম ভাই, কিন্তু কেউ তো না, আপনি আমার আমি কথাটা বলে শুনতে হবে তো, না। বরং উনি যদি আজকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে দিল্লি যান, তাহলে ওনার স্টেটসম্যান যে একটা ইমেজ, সেটা বিল্ড আপ হবে মনে করি। কিন্তু বাংলাদেশের রাজনীতির বাস্তবতা কি জানেন, যে এখনই কিন্তু বলা শুরু হয়েছে যে শেখ হাসিনাকে ফেরাতে দফা করার জন্যই তারেক রহমান দিল্লিতে যাচ্ছে। প্রশ্নই আসে না শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, ফিরতে চাইবেন কি না, সেটা ডিপেন্ড করে তার শেখ হাসিনার নিজের উপর এবং বাংলাদেশের আইনি পরিস্থিতির উপর। উনি এলে ওনাকে গ্রেপ্তার হতে হবে, পরিষ্কার পরিষ্কার। যদি আইন থাকে বাংলাদেশ, আর যদি বেআইনি কোনো কর্মকাণ্ডের মাধ্যমে উনি আসেন, যে দেশে কোনো আইন নাই, আদালত নাই, শৃঙ্খলা নাই, সেটা আলাদা। কিন্তু বাংলাদেশে কোর্ট বহাল আছে, পুলিশ বহাল আছে, সরকার বহাল আছে এবং আইনও আছে। শেখ হাসিনা আসলে তাকে জেলে যেতে হবে, সেটি তো তিনি জেনেই বলেছেন যে জেলে ফিরবেন যেতে হবে। তিনি। ওই ঝুঁকি নিয়ে যদি উনি আসেন, আসুন, আপত্তি নাই, আসুন। উনি গেট খোলা আছে প্রত্যেকটা জেলখানা, যেইটাই যেতে যাবেন উনি ওটাতেই যাবেন, সমস্যা কি? আসুন দেখি। জি, কথা জনাব বলা শেষের এই আলোচনা আমরা শেষ করব। মানে একটি বলা হচ্ছে যে শেখ হাসিনা একটা বড় ইস্যু, কিন্তু এটাকে সামনে রেখে বাংলাদেশ ভারত সম্পর্ক আমরা যেভাবে দেখতে চাই সেভাবে মানে এটা হবে না, মানে একটি পক্ষ মনে করছেন, কিন্তু আরেকটি পক্ষ মনে করছেন যে এটি 10টা ইস্যুর মধ্যে একটা ইস্যু থাকতে পারে, এটা থেকেও ভারত বাংলাদেশ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে বা সম্পর্কটা কাছে হতে পারে। অনেকে এটাই বলছেন যে এটাই হওয়া উচিত। চীনের সাথে দালালিমা প্রশ্নে কিন্তু ভারতের বিরোধ নাই, কিন্তু সম্পর্ক তো আছে চীনের সাথে। না, ভারতের সাথেও কি আমাদের সম্পর্ক কি নষ্ট হয়েছে নাকি? বরং ভারত নিজের কর্তৃত্ব হারাইছে, যেটা সে এখানে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে। ভারতের সাথে তো আমরা মানে ওদের পিপল টু পিপল বা স্টেট টু স্টেট আমাদের মানে সম্পর্ক তো কোনো সমস্যা নেই। আমরা তো মনে করি এই সম্পর্কটা এভাবে থাকা উচিত। ডিপ্লোম্যাটিক ভিসা বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের ব্যবসা ভিসা এটা কি বাংলাদেশ বন্ধ করেছে? বাংলাদেশ বন্ধ করে নাই, চলছিল, বরং তারাই ভারতেই বন্ধ করেছিল। প্রত্যেকটা সমস্যা তারা সৃষ্টি করেছে, পুশিনটা তারা করেছে, বর্ডার কিন্তু তারা করতেছে, সম্পর্ক তো এক ধরনের ভিসাটা তারা করছে। বরং আমরা একটা কাজে করেছি, তাদের হেজিমনিটা এখানে আমরা মানে কাট করার চেষ্টা করেছি, বা তাদের যে এখানে দাদাগিরিটা, এটা আমরা সহ্য করি না। কতটা কাট করতে পেরেছেন দাদাগিরি? আমরা কতটা করছি এটা মানে একটু উদাহরণ দিয়ে বলবেন, এটা তীব্রতাটা কেমন যখন ভিসাটা বন্ধ করে দেয়। এখন তো আপনি বিদ্যুৎ চাচ্ছেন, এই যে জ্বালানি সংকট, আপনি ডিজেল চাচ্ছেন, আপনারা অনেক সময় একটু ডিপলি পড়াশোনা করেন না। আমার এই জিনিসটা আমার কেন বলবেন আপনি যতটুকু পড়েন, আমাকে একটু বলেন, ভারতের সাথে যে আদানির সাথে যে আমাদের চুক্তি, এটা তো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি। এই চুক্তি তো আপনি একদিনে বাতিল করতে পারেন না, কারণ ইন্টারন্যাশনাল আদালতে আপনি এটা এই চুক্তি আপনি যদি বাতিল করেন টিকবে না, রিভিউ করতে পারেন। তো আদানির চুক্তিটা কোন সরকারে বাতিল করতে পারবে না। শেখ হাসিনা এমনভাবে দেশটাকে পঙ্গু করে গেছে। এছাড়াও জ্বালানি ইস্যুতে নেপালের সাথেও আমাদের একটা চুক্তি আছে, ইন্ডিয়ার কারণে এটা কার্যকর হচ্ছে না, আমরা এখান থেকে জলবিদ্যুৎ পাওয়ার কথা। তো আপনি এগুলো যদি মনে করেন যে মানে বাংলাদেশের জনগণ এটা নতুন করে চাচ্ছে, এটা তো মানে ভুল হচ্ছে মেসেজটা। চুক্তিগুলো তো আগের না, এই ডিজেল চাচ্ছেন না, এটা কি ডিজেল কি নতুন করে চুক্তি করে যাচ্ছে? আমি আপনাকে বলি, শুনেন, বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার বিভিন্ন পণ্য নিয়ে আসে। এখন তার যখন যেটা প্রয়োজন হবে সেটা চাইবে। সে কি মাংনা নিয়ে আসতেছে নাকি টাকা ছাড়া নিয়ে আসতেছে? টাকা পাকিস্তান থেকে নিয়ে আসুক। পাকিস্তান থেকে তো অনেক জিনিস আনতেছে, আপনি জানতেছেন না তো? পাকিস্তান থেকে আমরা অনেক জিনিস নিয়ে আসি, চায়না থেকে অনেক জিনিস নিয়ে আসি। পাকিস্তান থেকে আনে নাই কথা আপনার কে বললো? শেখ হাসিনা গভর্নমেন্ট থাকতে পাকিস্তান থেকে অনেক জিনিস নিয়ে আসছে। তাহলে আপনি কি মনে করেন ওটা কি আমরা পাকিস্তান থেকে মাংনা নিয়ে আসি? বা এখন যদি 5 আগস্টের পরে পাকিস্তান কোনো কিছু আমাদের কি মানে কম টাকা দিচ্ছে বা টাকা ছাড়া দিচ্ছে? এটা কেন আপনাদের মনে হয়? বরং আপনি বলবেন যে এখানে ভারত বাংলাদেশে এখানে ব্যবসা বাণিজ্য করে তার এখানে 12 বিলিয়ন টাকা সে নিয়ে যায়, বাজারটা তার। সে যদি আমার সাথে ব্যবসা না করে, সে অন্য জায়গায় ব্যবসা করুক, তার 12 বিলিয়ন সে এখানে পাবে না। শুধু আমারই লস হবে, ব্যাপারটা এরকম না তো।
তার যদি মনে করে যে সে তার মার্কেট এখানে 12 বিলিয়ন মার্কেট, সে এখানে হাতছাড়া করবে, করুক। প্রতিবেশী কোন দেশে তো মানে কাছে সে 12 বিলিয়ন মার্কেট পাবে, আমরা তো দেখি না। না, বিষয়টা ভাইস ভার্সা, এটা কোনো না, এখন তো ব্যাপারটা এমন মনে হচ্ছে যে ভারত আমাদেরকে বিনা পয়সায় মানে মনে হচ্ছে কিছু দিচ্ছে, ব্যাপারটা তো এরকম না। বরং আমরা বলতে পারি যে আমরা যদি ওনাদের পণ্য না কিনি, ওনাদের 12 বিলিয়ন শেষ, আমাদের 2 বিলিয়নও কিনে না ওনারা, জি, আমরা ওনাদের 12 বিলিয়ন কিনি, তাহলে কে এখানে আপার হ্যান্ড, কে এখানে ক্রেতা? যে কিনে সে চাইলে সে অন্য কথা দিতে পারে, তাকে ভারতকে শাস্তি দিতে পারি, সেটা করছি না। এটা তো অনেকে করে, দেন আপনি মানে আমেরিকা তো চায়নার অনেক পণ্য কিনে না, যে আসবো ছোট করে আসছি, যে এটা তো যে ক্রেতা তার এই সক্ষমতা আছে। দেখুন, আসলে অনেক সময় দেখি ফেসবুকে আর কি কিছু ওই মানে যাদের কোনো ওই কূটনৈতিক জ্ঞান গরিমা একটু কম আর কি, ভারতের পণ্য না কিনলে ভারত পঙ্গু হয়ে যাবে, ভারত আব্বা ডাকবে, মাঝামাঝি দেয়, ভারত আব্বা ডাকবে, কিছু করা লাগবে না, ভারতে চিকিৎসা করাতে যাবেন না, যাবেন কোথায়? একটা ছোট্ট উদাহরণ দিই, কাঁচামরিচের দাম বন্যার কারণে বেড়ে গেল, সেটা সামাল দেওয়ার জন্য কাঁচামরিচ আমাকে ইন্ডিয়া থেকে আনতে হলো, আমি কোথায় যাবো আর? জি, ইন্ডিয়াকে যে আমি একেবারে ফেলে দেব না না, আপনার না, আমার- ডক্টরের সময় একটু যোগ করি, ডক্টরের সময় আদা আনা হয়েছিল সিঙ্গাপুর থেকে, এটা ভারতের আদা সিঙ্গাপুরে গিয়েছিল, সিঙ্গাপুর থেকে আমরা বেশি দামে তার আদা মানে বেশি নিয়েছি। আবার আপনাকে আমার এই পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলেন, পাকিস্তান আমলের কথা। কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়, সেই কাগজ করাচি গিয়া সিলমারে পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় 7 আনা দিস্তা, 7 আনা, আমার এখানে 11 আনা দিস্তা, ওই যে কস্টিং। তাহলে ইন্ডিয়ার আদা সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এলো, সিঙ্গাপুর থেকে দামটা একটু বাড়লো, ইন্ডিয়া থেকে আসলে একটু কম পেতাম আমরা। তাতে ইন্ডিয়ার তো কোনো লস নেই। এর মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের জ্বালানি মন্ত্রী বলেন যে ইন্ডিয়ার থেকে পাইপলাইনে ডিজেল আমরা বেশি করে ডিজেল আনার চেষ্টা করছি, আমাদের সাথে পাইপলাইনের একটা সম্পর্ক আছে, আনবো। ইন্ডিয়া এমনই একটা, শুধু ইন্ডিয়া না, যে কোনো প্রতিবেশী দেশ একটা আরেকটার উপরে নির্ভরশীল থাকে, বিপদে আপদে সমস্যা সংকটে একজন আরেকজনকে সহযোগিতা করে। এই জন্য আমি বলি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই বন্ধুত্বপূর্ণ থাকবে, কিন্তু আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়, যেটা জিয়াউর রহমান সাহেবের পলিসি, আমার নেতা হুজুর ভাসানী, যিনি আমার রাজনৈতিক পীর বলে আমি যাকে মানি, উনি একটা কথা বলতেন, শেষ করতে হবে, যে বাংলাদেশকে টিকে থাকতে হলে ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আগ্রাসন মানে জি, ক্ষমতা দখলের চেষ্টা, মানে ধন্যবাদ মহিউদ্দিন খান মোহন। জনাব আবেদীন শেষে এগুলো করতে হবে। একটা বাক্যে আপনি শেষ করেন, মানে সুতরাং কি ধরনের সম্পর্ক আমরা দেখতে চাই বাংলাদেশ ভারতে, একটা বাক্যে যদি বলেন। আমরা দেখতে চাই তারা যদি ওয়ার্কিং রিলেশনে বিশ্বাস করে তাহলে তাদের সাথে সম্পর্ক হতে পারে, আর যদি তারা চিন্তা করে দেয় না এখানে তারা একটা হেজিমন করবে, তাহলে তো দেশে আসলে জনগণ, আপনি যেটা বললেন যে ওই যে সিঙ্গাপুর থেকে আদা কিনে খাবে, বেশি দামে খাবে, কারণ বাংলাদেশের জনগণ একটা আত্মসম্মান বোধ আছে। জি, অসংখ্য ধন্যবাদ মহিউদ্দিন খান মোহন আপনাকে, জনাব আবেদীন শিশির ধন্যবাদ। দর্শক যারা ছিলেন, শুনেছেন বা দেখবেন শুনবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।